দলগুলোর সাথে বৈঠক করছেন, যদি বলি প্রথমে এ ক্যাটাগরির দল, তারপরে বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি, এরকম তিন ভাগে ভাগ করে বা যেভাবেই হোক একটা ভাগ করে তিন ভাগে ভাগ করে দলগুলোকে ডাকছেন। আজকের বৈঠক হলো যেটি, সেখানে যেটি জানতে পারছি, জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান তিনি বলছেন, মোস্তফা জামাল তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি জানিয়েছেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ বা ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আহ, এই বিষয়টি আপনার কাছে আসলে কেমন মনে হলো? যদিও প্রেস উইংয়ের কাছ থেকে বা সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এরকম ঠিক তথ্য আসেনি। আসলে আপনি এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করছেন? না, এটা আমিও একটু অবাক হয়েছি যে মানে মোস্তফা জামাল হায়দার তিনি বলছেন, কিন্তু এর আগে যে অনেকগুলো বৈঠক হলো গুরুত্বপূর্ণ, তারা কিন্তু কেউ বলেননি। তিনি বললেন। নিশ্চয়ই আমার ধারণা যে একেবারে অমূলক তা না। হুম। আহ, বিদ্যমান যে পরিস্থিতি তাতে সবাই একমত। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কয়েকদিন থেকে বলছিল যে আসলে আহ, নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের ক্রাইসিস মোকাবেলা করা কঠিন এটা তো এবং শুরু ঘন ঘন থেকেই বলছে। বৈঠক হওয়া। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইঙ্গিত দিচ্ছিলেন। এবং আহ, দুইটা ঘটনা দেখবেন আজকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন হুম। যে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র আহ, উদ্ধার করা হবে। গতকালকে প্রথম আলোর একটা খবর ছিল যে মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। হুম। তার মানে হচ্ছে এগুলি সব হচ্ছে নির্বাচনের আগে। এবং তার একটা লক্ষণ কিন্তু এই কথাবার্তার মধ্যে পরিষ্কার হয়ে ওঠে। ধারাবাহিক এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে আসলে ওই যে প্রথম যে ভাষণে তিনি বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ নয়, আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট, এটা হলো রাজনীতিকদের কাজ। তো আসলে এই উপলব্ধিটা ওনার হয়েছে একটু বিলম্বে। তার কারণ হচ্ছে প্রশাসন, পুলিশ কোনোটাই কন্ট্রোল করতে পারছিল না। আর মাঠ পর্যায়ে যারা কাজ করতো এর আগে, মানে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল, তারপরে অনেকগুলো পেশাজীবী গ্রুপ তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। তখন প্রায়ই দেখতাম যে হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস আলম, এই নেতারা যে হাজির হতেন এবং তাদের সঙ্গে কথা বলতেন, তাদের বিক্ষোভ নিবৃত করতেন বা তাদের বিক্ষোভের পয়েন্টগুলো নিয়ে সরকারের সাথে দেন দরবার করতেন। কিন্তু আমরা মাইলস্টোন ঘটনার পর দেখলাম, মাইলস্টোন ট্রাজেডির পর দেখলাম হুম। যে ওই বিপুল পরিমাণ বিক্ষুব্ধ ছাত্র এবং ওই দিনকার ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে পাওয়া গেল না। কোনো রাজনৈতিক দলের শাখাও সেখানে ছিল না, বরং সবাই ফটো সেশনের জন্য হাসপাতালে ভিড় করলেন, যেটা খুবই অনভিপ্রেত স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে। হুম। তো ফলে এই অবস্থায় সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বোধোদয় হইতে পারে যে আসলেই তো শাসন কাজ পরিচালনা করা তাদের কাজ না, মানে কখন কি স্টেপ নিতে হবে, কিভাবে নিলে ভালো হবে। তো তো এটা সেরকম অনুভূতি বা বোধোদয় হলে তো ধরেন প্রথম সারির যে দলগুলোর সাথে বৈঠক করলো, মানে সরকারের ভাষ্য মতে প্রথম সারির, বা আসলে সরকারের বিবেচনায় হয়তো তাদের সাথে যখন বৈঠক করলেন তখনও তো বলতে পারতেন, কারণ সবচেয়ে বেশি নির্বাচনের কথা তো বিএনপি বলে। আহ, সেখানে বললেন না বা পরের দিনও বললেন না? হ্যাঁ, 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 এটা একটু অবাক এবং একটু ব্যতিক্রমী বিষয়টা। এমন হইতে পারে যে ওনারা হয়তো বলতে চাননি, কারণ এটা অন্য কারোর মুখে, মানে সরকারের বাইরে অন্যের মুখে বলাটা জিনিসটা আসলে শোভন না। এটা সরকারের এই অ্যানাউন্সমেন্টটা নির্বাচন কমিশন বলবে, নির্বাচন কমিশন সরকারের মধ্যে কথা বলবে, বা তারা নিজের পক্ষে বলতে পারে যে আমরা 4-5 দিনের মধ্যে ঘোষণা করব, এটা তো সরকার। সেরকমটা বললেন না কেন? মানে সেরকমটা বলতে তো বলতে শুনলাম না। হ্যাঁ, এটা একটা অবাক কাণ্ড। আহ, একেবারে মানে আবার হইতেও পারে যে মানে একেবারে পুরোপুরি কিন্তু আস্থাও রাখা যাচ্ছে না। আমি আমি যেটা মনে করি সেটা, যদি বলেও থাকেন, মানে যেভাবে হোক না কেন। এবং তখনই দেশে যখন একটা উদ্ভূত পরিস্থিতি হয় তখন দেখা যায় যে রাজনৈতিক ঐক্যমত এই হুম। মিটিং গুলো তৈরি হয়
এছাড়া অন্য সময়ে ঐক্যমতের মধ্যে মনে হয় কি যে ঐক্যমতের অত ব্যাপারগুলা বা রাজনৈতিক বা পলিটিক্যাল ঐক্যমতের ব্যাপারগুলো এত ভিজিবলি দেখা যায় না। যেমন আপনি দেখবেন আমি যে একটু প্রথম। ইন্টারাপ্ট করে একটা প্রশ্ন করব ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন অদ্ভুত sure. কারণে গন্ডগোল তৈরি হয়, মানে এই অদ্ভুত কারণটা কি আর গন্ডগোলটা কি? কারণ প্রধান উপদেষ্টার আজকে এই যে প্রথম আলোর শিরোনাম পড়ছিলাম যে প্রধান উপদেষ্টা জানাচ্ছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে, মানে একই রকম বক্তব্য। এই জন্য গন্ডগোলটাও একটু বুঝতে চাই, অদ্ভুত কারণটাও বুঝতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আমি আমি দেখেন এখন প্রধান উপদেষ্টা কেন বলেছেন সেটা কিন্তু আমার আমার আমি যা বলতে পারবো না, কিন্তু আমি যেটা নাগরিক হিসেবে দেখতে পাই সেটা আমি আপনাকে বলতে পারি। যেমন আমাদের নাগরিক হিসেবে আপনি দেখবেন কি যে এই কিছুদিন আগে গোপালগঞ্জের যে ঘটনাটা, গোপালগঞ্জে আপনার আমরা তো জানি যে আমাদের যে একটি দল আছে শিক্ষার্থীদের দল, হ্যাঁ, যেটা আপনার এনসিপি। তো তারা আহ, আপনার যেদিন আবু সাইদ মারা গেছে সেদিন তারা গোপালগঞ্জে গেলেন, গোপালগঞ্জে যাওয়ার সময় সেখানে আবার নামকরণ করলেন রোড টু মার্চ টু গোপালগঞ্জ বা এ হুম। ধরনের কিছু একটা নামকরণ করলেন। এবং গোপালগঞ্জে যে ওখানকার যে নেতারা তারা যে এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, এটা আসলে পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে, কারণ একটা রাজনৈতিক দল এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে কিনা সেটা একটা আলাপ। এবং সেখানে যে ইনসিডেন্ট গুলো হলো এবং তারপরে একটা জেলাতে যখন কারফিউ দেওয়া হয়, 144 ধারা দেওয়া হয়, এগুলো এগুলো খুব অপ্রয়োজনীয় এবং একটা জটিলতা ক্রিয়েট করার জটিলতা, আমি সেটা বলেছি, এটা একটা একদমই অপ্রয়োজনীয় একটা জটিলতা। এবং এটা অদ্ভুত এই জন্য বলেছি যে একটা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সকলে কিন্তু জানার কথা যে সে কি করবে না করবে, কিন্তু সে কি করলো যে সে এটা নিয়ে গোয়েন্দা বাহিনী বললো যে তারা এই সকল বিষয় বস্তু জানে না। এবং তাদের কাছে এনাফ তথ্য অনুযায়ী তারা ভাবতে পারতো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ওরকম ভাবে ছিল না। এই পুরো ব্যাপারটা এই কারণে আমি বলেছি যে আমার কাছে নাগরিক হিসেবে মনে হচ্ছে যে এটা খুব অপ্রয়োজনীয় একটা বিষয় ছিল। এবং অদ্ভুত এই কারণে হুম। যে ওই ইনসিডেন্টের পরে আপনি দেখবেন যে ঠিক ওই ইনসিডেন্টটা হওয়ার পরে ওই একই দলের নেতা হান্নান মাসুদ বলল যে নির্বাচনের পরিবেশ নেই, হুম। খেয়াল করে দেখ। এবং তার পরবর্তীতে মাইলস্টোনের ঘটনাটা যেটা কিনা একটা একটা ভীষণ রকমের নাগরিক সমাজ বলেন পুরো বাংলাদেশের মানুষের জন্য, এটা তো আমাদের এখানে তো প্রাণ দুদিন পর পর কি বলবো প্রাণের কোনো মূল্য নাই। এবং সেই হুম। ঘটনার প্রেক্ষিতে যখন একটা ওখানের উপদেষ্টারা আহ আক্রোশের শিকার হলেন এবং লাক বাই চান্স আসলে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি কিনা মবকে বলেছিলেন প্রেসার গ্রুপ, উনি হয়তোবা আবিষ্কার করলেন প্রেসার গ্রুপ এবং মব গ্রুপ কাকে বলেন। সেটার প্রেক্ষিতে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো তখন কি করলো রাজনৈতিক দলের প্রধান চারটি রাজনৈতিক দল বলুক বা ওনারা কিভাবে হিসাব করেছে আমি জানি না, সেই রাজনৈতিক দলগুলাকে তারা আমন্ত্রণ দিল এবং এরপরে এখন নির্বাচনের ডেট ঘোষণার কথা বললো। এবং একই সাথে কিন্তু আপনি দেখবেন নির্বাচন নিয়ে টালবাহানার বক্তব্যগুলো তখন আসতে থাকলো। এই জন্য আমি আপনাকে বলেছি যে এই কারণগুলো ভীষণ অদ্ভুত, কারণগুলোতে মনে হয় যে কোনো না কোনো পক্ষ সচেতন ভাবে এই অস্থিতিশীল পরিস্থিতিটা তৈরি করতে ভীষণ কিন্তু এই রকমের বিষয়টা কি আপনার কাছে স্পষ্ট হয়, কোনো না কোনো পক্ষ, এই পক্ষ কে বা কারা? এটা কি মানে খুব অস্পষ্ট নাকি স্পষ্ট হয়, ধারণা করা যায়? দেখেন আমি এখানে এখানে অনেকগুলো পক্ষ থাকতে পারে। যেমন একটা পক্ষ যেটা আমাদের যেই রাজনৈতিক দলটি ছিল 15 বছরে যে শাসন করেছে, আমি রাজনৈতিক বিষয় হিসেবে মনে করি যে তার এখন রাজনৈতিক এজেন্ডাই কিন্তু আমাদের দেশে কোনো না কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, বিকজ তার রাজনীতি নাই এই মুহূর্তে। এই বিষয় ছাড়া তার আর কোনো রাজনীতি করার কিছু নাই। মানে তাকে রাজনীতিতে ফিরতে হলে সে এটা দুঃখজনক যে সে এটা নিয়েছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি না যে আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগের সুনির্দিষ্ট কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে তো নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের তো আপনার নেতৃত্বে কে থাকবে কি থাকবে সেগুলো বিষয়ে কিন্তু আপনি দেখবেন কোথাও কোনো আলাপ নাই হুম। এবং সামনে আসার ব্যাপারও নাই। তাহলে সেই যে অস্থিতিশীল পরিস্থিতিটা যে বারবার তৈরি হচ্ছে, একটা দায়ভার তো তাদের আছেই ডেফিনেটলি। অপর দিকে আমি স্পষ্টত আরো দুই তিনটি দলের অবস্থান দেখতে পাই, সেটাও আমি আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই। যে সকল রাজনৈতিক দল জানে যে তারা ভোটে জয়ী হয়ে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারবেন না, যাদের সময় প্রয়োজন, তারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে খুবই মুখ্য ভূমিকা পালন করে বলে আমার আচ্ছা, ধারণা। যাদের যাদের সময় প্রয়োজন, বরাবরই এই দুটি দল এবং হিসেবে মোটামুটি এনসিপির কথা শুনি, জামাতের কথা শুনি। হুম, আপনি হুম, কি এর বাইরেও আরো কোনো হুম। দলের কথা বলছেন বা এই দলগুলোর কথাও কি বলছেন? আমি আমি কোনো সুনির্দিষ্ট দল তো আসলে আমরা তো দল তো বাংলাদেশ অনেকগুলো 54 55টা 70টা আরো বেশি হতে পারে, কিন্তু আপনি যে দলটা বলছেন এনসিপির তো নিবন্ধনই নাই। আগে তো তাকে নিবন্ধন নিতে দিতে হবে তাই না? নিবন্ধনহীন একটি দল আপনার কিভাবে রাষ্ট্রীয় প্রোটোকলে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ, এনসিপির টাইম দরকার, এটা
আমরা সবাই বুঝি। আর জামাত জি যেহেতু সে জানে যে সে নির্বাচনী প্রস্তুতি, মানে তার নির্বাচনে জয় গ্রহণ করা এক অর্থ অসম্ভব, তো জামাত জি এখন কেন কি করবে? তবে হ্যাঁ, আমি আপনাকে বলে দিই, যদি আজকে বিএনপি পিআর পদ্ধতি মেনে নেয়, হ্যাঁ, যদিও পলিটিক্যালি বিএনপির মতো দলের পিআর পদ্ধতি মেনে নেওয়ার কোনো কারণই নাই, এটা একদমই বোকামি। পিআর পদ্ধতি যদি বিএনপি মেনে নেয়, তাহলে দেখবেন যে হয়তোবা তখন জামাতের আর কোনো সমস্যা থাকবে না, বা অন্যান্য দলগুলোর কখনো সমস্যা থাকবে না। তো এই জি পুরো যেহেতু এটা প্রক্রিয়াটা হবে হচ্ছে না, বিএনপি সেটা করবে না, আপনি বলছেন বিএনপির জন্য বোকামি, বিএনপি যদি এটা না করে তার মানে এরকম কোনো সম্ভাবনা হয়তো নাই। না, না। মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে একটু, আপনি কি আসলে এটা মনে করেন যে গন্ডগোল পাকিয়ে কিছু একটা নির্বাচনকে যেটি আসলে স্নিগ্ধা রেজওয়ানা বলছেন এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকেও বিষয়টি একটু অন্যভাবে বলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। আমি প্রথম আলো থেকে শিরোনাম পড়ছিলাম, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটা বলা হচ্ছে। আপনি মনে করেন গন্ডগোল লাগিয়ে আসলে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে? আর লাগালে কে লাগাচ্ছে গন্ডগোল? আমি আমি তেমনটা মনে করি না। এখানে দেখেন, এখানে তো মানে ক্ষমতার জন্য নানা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগী থাকবে, তাদেরও প্রস্তুতির ব্যাপার আছে। তারা মনে করছে যে এমন একটা রাষ্ট্রের একটা কাঠামোটা ঠিক হোক, এমন একটা পর্যায়ে যাক, তখন আমরা নির্বাচনটা করি, আমাদের জন্য সুবিধাজনক। সেই সুবিধাটা চাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে, সে চাচ্ছে সংস্কার হোক, পিআর হোক, নানা রকম এজেন্ডা আছে। সেগুলোকে আমি গন্ডগোল বলতে পারি না। আর মাইলস্টোনের ঘটনাটাকে তো আমার আর, এটা তো দুর্ঘটনা, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের ঘটনা জন্য ওয়েট করতেছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো বিষয়টা দাঁড়াচ্ছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা সত্য। তিনি বলছেন যে যত দেরি হবে নির্বাচন তত জটিল হবে, দেশের পরিস্থিতি জটিল হবে, তার মানে নির্বাচনটা অনিশ্চিত হবে। তো এটা সত্য। একটা মানে কি বলে, অনির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের সরকার, যার ইন্টারিম, মূলত ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন আমাদের মাথায় কাজ করে যে একটা নির্বাচন তারা দেবে। এখন সেই নির্বাচনটা যত পিছাবে তত প্রশাসনিক যেইগুলো মানে পদক্ষেপগুলো, সেগুলো দুর্বল হতে থাকবে আস্তে আস্তে। ধরেন পুলিশ সেইভাবে ইন্টারিম গভর্নমেন্টের কথায় কাজ করবে না, প্রশাসন করবে না, এবং এবং যে কাজ যে হচ্ছে না, সমন্বয় হচ্ছে না। তাছাড়া রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তাদের অভিজ্ঞতারও ঘাটতি আছে। রাজনীতি করার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের যে অভিজ্ঞতাটা থাকে, তার সাথে প্রশাসন এবং পুলিশ সবকিছু মিলায় যেভাবে মার্চ করে, এখন কিন্তু সেভাবে হচ্ছে না। যার কারণে আমরা সমন্বয়হীনতা দেখছি, যার কারণে আমরা ওই শোকের দিন, রাষ্ট্রীয় শোক, সেই শোকের দিন আমরা ভয়ঙ্কর ভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখলাম রাজধানীতে। তো এটা ওই ওই কথাটাই বলছেন মির্জা ফখরুল, যে যত সময় গড়াবে ততই আরো পরিস্থিতি জটিল হবে। তো বিএনপির লক্ষ্যটা হচ্ছে এই, তারা চায় যে চটজলদি নির্বাচন যদি হয়, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তারা ভালো করতে পারবে। আর এনসিপি বা জামাত মনে করছে যে যত সময় যাবে তখন তাদের অবস্থানটা ভালো হবে এবং তখন নির্বাচনে পার্টিসিপেট করতে পারলে তারা ভালো ফলাফল করতে পারবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। কিন্তু কেউ গন্ডগোল করছে, এই আমি জামাতকে ব্লেম করব বা এনসিপি কে ব্লেম করব বা বিএনপি কে ব্লেম করব, আমার মনে হয় যে এই ধরনের রাজনীতি তারা এখনো পর্যন্ত করছে না। কারণ তাহলে কি তাদের পতিত মধ্যে একটা অভিজ্ঞতা আছে। মানে শক্তিকে ব্লেম করবেন? জি, যে মানে পতিত আওয়ামী লীগকে কি ব্লেম করবেন? আওয়ামী লীগের হতে পারে। আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে সে তো মানে একটা পরিস্থিতি তৈরি করে উঠে আসার চেষ্টা করবে আপ্রাণ ভাবে। সেটা গোপালগঞ্জ ইস্যু হোক, অন্য যে কোনো ইস্যু হোক, সে তো, তার তো আর হারাবার কিছু নেই। সে গন্ডগোল করা ছাড়া আর কোনো শান্তিপূর্ণ উপায়ও তো রাখা রাখা হয়নি। কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত, তার মানে এক অর্থে তারা নিষিদ্ধ। নিবন্ধন স্থগিত। হুম। তো তাদের এখন করার কি আছে? এখন তারা যদি একটা মিছিল করতে চায়, আপনি কি মিছিল করতে দেবেন? দেবেন না, বলবেন যে না, তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। তো ফলে আহ তারা তো, তাদের এই কার্যক্রমকে আপনি কিভাবে আনবেন? তারা তো আইনের মধ্যেই নাই। আইনের মধ্যে থাকলে না, মানে তারা আইন মাফিক কাজ করছে নাকি বেআইনি কাজ করছে সেটা কি আপনি ধরতে পারবেন? এখন এক ধরনের ওই যে দেখেন, জামাতের ইসলামী এই অবস্থাটাই ছিল, অলিখিত ভাবে নিষিদ্ধ। তো এখন অলিখিত ভাবে নিষিদ্ধ হয়ে আছে আওয়ামী লীগ। ফলে জামাতও যেমন দেখবেন গত 15 বছরে দুপদাপ মিছিল বের করতো যখন তখন। এটা কোনো
মানে জানান না দিয়ে। তো এখন আওয়ামী লীগও তাই করছে। সে করতে করতে সে মনে করতেছে যে তার একটা ভিত্তি তৈরি হবে, সরকারের দুর্বলতা প্রকাশ হবে, তার জনপ্রিয়তা হবে, মানুষ মনে করতে থাকবে যে আওয়ামী লীগই ভালো ছিল। তো এবং আহ, তারা যে কিছুটা সহানুভূতি পাচ্ছে না বা তাদের দিকে ইতিবাচক ভাবে আহ, অনেকে আসছে না এগিয়ে, এটাও আবার কিন্তু বলা যাবে না। কারণ আপনি নিষিদ্ধ অবস্থায় বলতে পারবেন না যে তার জনপ্রিয়তাটা কি আরো নিচে নামছে নাকি আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করছে। এটা তো মাপার উপায় নেই। যেমন আমরা জামাতের ক্ষেত্রে দেখলাম যে আসলে মানে এত অত্যাচার নিপীড়নের মধ্য দিয়েও জামাত কিন্তু ঠিকই তার সেই জনপ্রিয়তার জায়গাটা তারা অ্যাচিভ করেছে এবং এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে। হুম। বিএনপিও সেম, বিএনপিও নিঃশেষ হয়নি। তো আওয়ামী লীগকেও তো এইভাবে আপনি মানে আইন আওয়ামী কানুন লীগকে আর একটা করে জনপ্রিয় হবার সুযোগ করে আপনি দেওয়া হলো কিনা? নষ্ট করতে পারবেন না, ধ্বংস করতে পারবেন না। জি, জি। একটু একটু আসি যে নির্বাচনের প্রসঙ্গে তো বারবার বলা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে ওই ডিম আগে না মুরগি আগের একটা বিতর্ক শুরু হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক নাই বলে এই মুহূর্তে নির্বাচন কিভাবে, বা জামাত এনসিপি প্রশ্ন করে এইরকম পরিস্থিতিতে কিসের নির্বাচন। আবার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোও করা যাচ্ছে না, নির্বাচন না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না বলছেন বিএনপির বক্তব্যটা এরকম। এই অবস্থায় আসলে মানে সমাধান কি? ডিম আগে না মুরগি আগের এই জায়গাটাতে সমাধান কি? এবং যেই কথাটা আসলে এনসিপি বা জামাত বলছে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এর মধ্যেও তো একটা যৌক্তিকতা তো আসলেই মনে হয় থাকে। কারণ যদি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে না পারে, প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, তো ধরুন কোনো কেন্দ্র দখল হচ্ছে, কোনো অনৈতিক কাজ বা বেআইনি কাজ হচ্ছে নির্বাচনকে ঘিরে, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে নির্বাচন হয়ে বা কি হবে, বা নির্বাচন সুষ্ঠু হবেই বা কি করে? দেখেন, মানে যে যাই বলুক না কেন, সেনাবাহিনী কি বলছে যে তারা যে কোনো সময়ের জন্য নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন কি বলছে, তারাও প্রস্তুত। তাহলে এখন প্রস্তুতির মানে নমুনা কই? জি, মানে প্রস্তুতির একটা নমুনা থাকবে না, একটা একটা বাস্তবতা, বা দেখা যাবে না প্রস্তুতিটা কিরকম? মানে না আমি যেটা বলছি, এইগুলো ধরেন কোথাও এইগুলো মব তো নিয়ন্ত্রণ মানে করতে পারছে না, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে খোদ সরকার বলছে, দলগুলো বলছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, নির্বাচনটা করবেই বা কিভাবে? না, আপনি তো সময় গড়াবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হবে। তার মানে কি আপনি নির্বাচন ছাড়া থাকবেন? যে কোনো পরিস্থিতিতে আপনাকে নির্বাচনটা করতে হবে। সেইটা যখন নাকি আপনি ঘোষণা দেবেন, তখন রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো তারা ঐক্যবদ্ধ হবে এবং সেটা করবে। তো আপনি এখন মানে ঘোষণায় দিচ্ছেন না, আপনি আহ, দিন যাবে, চুরি ডাকাতি রাহাজানি হবে, আপনি যে কোনো সময় বলতে পারবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। কারণ এত 55,125 বর্গ মাইলে পটিয়ায় একটা ঘটনা ঘটবে, ওই ফরিদগঞ্জে একটা ঘটনা ঘটবে। এগুলিকে আপনি যদি সামনে নিয়ে এসে বলতে চান যে তাহলে নির্বাচনের পরিবেশ কোথায়, এটা সঠিক না। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। ঘটনা হচ্ছে যে পরিকল্পিতভাবে কি এমন নৈরাজ্য হচ্ছে, যেমন ধরেন আজকে কি নৈরাজ্য হলো, ওই আজকে তো আমরা কোনো নৈরাজ্যের ঘটনা দেখলাম না, কালকে কি হলো। আপনি কোনো না কোনো দিন তো ঘটবেই কোনো না কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত। ওইটাকে আপনি ধরবেন কেন? ওটাকে তো ধরবেন না। আর যখন নাকি নির্বাচনের কথা বলবেন, তখন যেমন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হয়ে যাবে, তখন মানে আইন শৃঙ্খলা বাহিনীগুলো এমন কিছু অ্যাকশন শুরু করে যে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, অনেকগুলো মেজার্স তারা নেয়। তো কোথায় সেগুলো অপারেশন ডেভিল হান্ট, চিরুনি করার আগে অভিযান, আপনি অনেক তো কিছু তো বলতে পারেন শুনলাম, না যে নিয়ন্ত্রণে কই আসলো? নির্বাচনের পরিবেশ নেই। জি, আমি জিজ্ঞাসা করছিলাম অপারেশন ডেভিল হান্ট, চিরুনি অভিযান, এগুলো তো আমরা শুনলাম, কিন্তু নিয়ন্ত্রণে আসলো কোথায়? না, সেই অভিযানগুলো তো আসলে মানে খুব ভালো যে কার্যকর হচ্ছে সেটা তো না। মূল কথা হচ্ছে দেখেন, এখন পুলিশ, এই প্রশাসন, এরা গত 15 বছরে গাছ বা বট গাছের মতন তারা শক্ত হয়নি। তারা লতা পাতার মতো ছিল। তারা মূলত রাজনৈতিক কর্তৃপক্ষের মানে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্তৃপক্ষ তার উপরে ভর করে ছিল। এখন তারা চলে যাওয়ার পরে এরা এখন সোজা হয়ে দাঁড়াতে পারছে না, নরম দুর্বল। হুম। এখন এরা কেউ হয়ে যাচ্ছে বিএনপি, কেউ হয়ে যাচ্ছে জামাত, কেউ হয়ে যাচ্ছে এনসিপি। তো এইরকম একটা ভঙ্গুর একটা অবস্থা। এই দুর্বলতার কারণে আমি এই জন্যই বলি যে এখানে সেনাবাহিনীকে আস্থায় নিতে হবে। আস্থায় নিয়ে তার নেতৃত্বে যদি আপনি শক্তিশালী ভাবে যদি পরিকল্পনাটা করেন, তাহলে বাস্তবায়ন হবে। নতুবা কিন্তু আপনি এমনি এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না এবং সরকারও এটা পারবে না, যতই চেষ্টা করুক না কেন। হুম। বারবার সেই বাস্তবতাটাই আসবে
যে ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আসলে, কারণ একটা আপনি যখন কোন 5ই আগস্টের পরে আপনি একটা ধ্বংসস্তূপ পাইছেন, আপনার ব্যাংকে টাকা নেই, আপনার প্রশাসনের লোক নাই, প্রশাসনের ঊর্ধ্বতন সবাই হচ্ছে পলাতক, তারপরে অন্যরা ভীত সন্ত্রস্ত। এই অবস্থায় আপনি এই মানে মেশিন নিয়ে আপনি কি করবেন? আপনার তো মেশিন তো অচল হয়ে গেছে ইতিমধ্যে। তো সেই অচল মেশিনকে দিয়ে আপনি কিভাবে এগোবেন? এগোতে পারবেন না। ফলে এই জন্য আপনাকে নতুন ভাবে জ্ঞান দিতে গেলে আপনাকে একটা শক্তিশালী উপরের মাথা গভর্নমেন্টটা লাগবে। এখন আমাদের মাথাটাকে, আমাদের মাথা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট, যারা অধিকাংশই সুশীল সমাজ, যাদের অধিকাংশ অভিজ্ঞতা হচ্ছে এনজিও। তাহলে এই সুশীল এনজিও যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাদেরকে দিয়ে আপনি কত দূর আগাবেন? পারবেন না তো বেশি দূর আগাইতে। এবং সেটাই হচ্ছে ঘটনাগুলো, সেই ব্যর্থতাটাই আমরা দেখছি পদে জি পদে। নানা রকম ব্যর্থতা, নানা রকম জি দুর্বলতা আমি ফুটে একটু এই উঠছে। বিষয়টা আর অনেক আপনি ধন্যবাদ মুস্তফা বলতেছেন ফিরোজ। যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচনের পরিবেশ থাকবে না। আপনি এইভাবে যদি চলতে থাকেন আরো 5 বছর পরেও বলবেন যে নির্বাচনের পরিবেশ আহ, তো নাই। কিভাবে জি নির্বাচন হবে? আপনি এইভাবেই যদি রেখে দিতে চান কাঠামোটা। জি অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আমি একটুখানি এই প্রসঙ্গে ডক্টর স্নিগ্ধা রেজন আপনার কাছ থেকে শুনবো যে নির্বাচনের পরিবেশ নাই কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, মানে আমি যে প্রসঙ্গটা তুলছিলাম, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই বলে নির্বাচন করা যাবে না, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করাও যাচ্ছে না নির্বাচন না হলে, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কাছে কি মনে হয় এখান থেকে সমাধান কি? আর এই যে এটার সাথে সাথে মোস্তফা ফিরোজও যে প্রসঙ্গটা বলছিলেন যে সরকার আসলে চাইলেও পারছে না, বা যতই চেষ্টা করুক না কেন সরকার, মানে এরকম একটা বিষয় যে আসছে, সরকার কি চাইছে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খুব নিয়ন্ত্রণে নিয়ে আসতে, খুব আহ, মানে যথাযথভাবে চালাতে, সরকার কি এটি ব্যর্থতা নাকি সরকারের সদিচ্ছার অভাব, আপনি কি দেখেন? না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমার এটা এখন 9 মাস পরে এসে বলতে কোনো দ্বিধা নাই যে এই সরকারের আম, সরকার ওই অর্থে দেশটা চালাতে, এই সরকারের যে উপদেষ্টা পরিষদ বলেন, এই সরকার আসলে কিভাবে দেশটা চলছে, এটাই একটা বিষয়। আমরা যারা দেশে আছি, আমরা যারা বুঝি, আমরা এটা অনুভব করতে পারি যে এখানে আপনার একটা হায়ারার্কিক্যাল, একটা সিস্টেমেটিক যে ব্যাপার থাকে, এটা একদম কমপ্লিটলি এন্টায়ারলি মিসিং। আমি আজকে, হুম এখন তো অবশ্য অনেক কার্ড দেখলে বোঝা যায় না, তবে আমি দেখছিলাম যে আপনি দেখেন, প্রতিটা প্রথম আলোরই সম্ভবত একটা ছিল যে সেখানে বলা হচ্ছে যে একটা কোড দেখলাম যে এই যে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আগে নাকি 1 লক্ষ টাকা ঘুষ দিত, এখন হুম নাকি হুম 5 লাখ টাকা ঘুষ দেয়, জি আমি দিতে হয়, দেখেছি। এরকম একটা দেখলাম। তারপর আবার এরকম, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে দেশটা আসলে শারমিন চালাচ্ছে হচ্ছে আমলারা। আমি খুবই খুবই স্পষ্ট এবং স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। ওই অর্থে একজন উপদেষ্টা, একজন মন্ত্রণালয় মন্ত্রী, যারা উপদেষ্টাও আছে, আসলে তাদের কথা কতখানি প্রভাব ফেলতে পারে, তাদের কতখানি সক্ষমতা আছে, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তাহলে এক অর্থে গত 9টা মাস, এটা খুবই সত্য কথা, সত্য কথা যে পরিস্থিতিতে এই গভর্নমেন্টটা দায়িত্ব নিয়েছে, এটা মানতেই হবে যে ইয়েস, দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি টাফ জব। এটা নেওয়াটা কিন্তু খুব সোজা ছিল না, এটা অনেক কঠিন একটা রাস্তা ছিল, এটা সত্য। কিন্তু একইভাবে এখানে এমন এমন সব মন্ত্রণালয়ের দায়িত্বের লোকজন আছে যে যারা আসলে ওই অর্থে ক্যাপেবল না, তাদের অভিজ্ঞতার অভাব হতে পারে একটা রিজন, দ্বিতীয় রিজন হতে পারে যে তারা ওই অর্থে সক্ষম না। সদিচ্ছা আছে কিনা সেটা নিয়ে আমি আসলে 50-50 বলবো। কারণ সদিচ্ছার ব্যাপারটাও এই জন্য, কারণ এখানে তো খুব স্পষ্ট, আপনি যদি পার্টিকুলার যেটা হয়েছে, আপনি এটা তো বলাই হয় যে এনসিপি কে বলা হয় কিংস পার্টি, তাই না? আমি আপনাকে বললাম যে প্রোটোকল ছাড়া কোনো নিবন্ধিত একটি যার যে দলের নিবন্ধনই নাই, সেই দল আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, নানা কিছু, এখানে আপনি আছেন, আমাদের সংবাদ মাধ্যম আছে, নানা জায়গা থেকে কথাগুলো আসছে। তো সেখানে একটা সদিচ্ছার অভাব থাকার যৌক্তিকতা খুঁজে পাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সদিচ্ছার অভাব থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি সক্ষমতা আছে কিনা। এই সরকারের ওই অর্থে সক্ষমতাটা দেখা যায়নি। আপনি একটা সেক্টরের নাম বলেন তো, আমি 9 মাসে একটি সেক্টরের নাম শুনতে চাই যে সেক্টরটি ভীষণ রকমের সফলভাবে কাজ করছে। একটি সেক্টর, ব্যাংকিং খাত, বিনিয়োগ খাত, সেটা কি খুব বুম হয়েছে? আমরা একটা বড় ফেস্টিভ্যাল দেখলাম বিনিয়োগের, তারপরে কি হলো? গার্মেন্টস ইসেতে যে মালিকের যারা আছে তারা কি বলছে? দুদিন আগে তো বললো যে আপনাদের ক্ষমতা আদান চলে যাবে, আগে পিছে আদান প্রদান হবে। আমাদের অবস্থার তো কোনো ওই অর্থে পরিবর্তন হয় না। তো এখানে কোন সেক্টরটা আছে যে সেক্টরটার উপরে আমি একটু
নাগরিক হিসেবে স্যাটিসফ্যাকশন দেখাতে পারি, নাই তো। তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচিত গভর্নমেন্ট দেখেন, নির্বাচিত গভর্নমেন্ট আমরা সবাই এই মুহূর্তে চাচ্ছি, এটা সত্য, নাগরিক হিসেবে চাচ্ছি, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইভাবে হচ্ছে না, তারা পারছে না। কিন্তু তো সেক্ষেত্রে তো আপনার নির্বাচনটা দিতে হবে, আপনার নিত্য নতুন পরিবেশ বারবার তো তৈরিই হতে থাকবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এখন এই সরকারের যদি আপনার সক্ষমতা না থাকে, আমি আপনাকে মনে করে দিই, আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত লম্বা সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই সেনাবাহিনী থেকেছে বলে তো আমার মনে পড়ে না, আমার তো মনে পড়ে না। তাহলে আপনি কি মানে এখানে আমি কি বলবো, এখানে তো একটা হোপলেস সিচুয়েশনে যে আমরা দাঁড়াচ্ছি। আলটিমেটলি যে কোনো অর্থে আমাদের স্থিতিশীল একটি অবস্থায় আসার জন্য এখন নির্বাচন লাগবে, এটা একদম সত্য কথা। এবং এটাও সত্য কথা, কোনো কারণেই হোক, যে কোনো কারণে হোক, অনেকে হয়তো বা বলতে চাবেন না, বাট আমি আপনাকে স্পষ্টভাবেই বলেছি, আমি স্ট্রংলি মনে করি যে এই দেশে এখন অস্থিতিশীল পরিবেশটা হওয়ার ক্ষেত্রে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তো সেটা চাবেই, কারণ তার আর কোনো রাজনীতি নাই, হুম। কিন্তু অন্যান্য যে দলগুলো, তারাও যেহেতু ক্ষমতার বন্টন বা ক্ষমতায় যেতে পারছেন না, এই নিশ্চয়তা তাদের নাই। একই সাথে জাতীয় সরকার বা এই ধরনের কোনো কিছু গঠন করার প্রস্তাবনাও যেহেতু নাই, তো তারাও আসলে চান না। কারণ যেই মুহূর্তে আপনার এই নির্বাচন হয়ে যাবে বা নির্বাচনে যাওয়া হবে, তখন তো তাদের এই এখন যে ক্ষমতায়, শোনেন, বাংলাদেশের ইতিহাসে এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, বাংলাদেশের ইতিহাসে কি আওয়ামী লীগ কি বিএনপি, তারা অত্যন্ত ভালোবেসে কাছে ডেকে জামাত ইসলাম বাংলাদেশকে বড় করেছে, চারা গাছের মতো বড় করেছে। দুই দলই, একদল না, দুই দলই। এই সকল, আমরা যারা পড়াশোনা জানি, আমরা যারা ইতিহাস জানি, এই সকল ভণ্ডামি করে কোনো লাভ হয় না। দুটো দলে এই ধরনের কাজ করেছে, এবং তারপরে তাকে খাইয়ে পরিয়ে এত বড় করার পরে এখন এই মুহূর্তে বাংলাদেশের সকল ক্ষমতার একচ্ছত্র ভোগকারী দলটির নামও কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম। কাজে তার যে গত 54 বছরের মধ্যে সে কখনো এই ধরনের, এই যে আমি যে এই মুহূর্তে এই দলটিকে নিয়ে এত কনসার্ন ব্যক্ত করছি বা বলছি, এটা তো কখনো বাংলাদেশ জামাত ইসলামের লোকজনের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কাজেই সে যে তাই ক্ষমতাটা ভোগ করছে, সেই ক্ষমতাটা সে কেন ছাড়বে? তার কাছে সুনির্দিষ্ট অফার যতক্ষণ না আসবে, সে কেন চাইবে যে ইলেকশন হোক? কি জন্য চাইবে সে ইলেকশন হোক? এটা তো জি। মানে বোকাও বুঝে। আমি যখন জানবো হুম। যে আমার কাছে জাতীয় সরকারের প্রস্তাবনা নেই, আমার কাছে পিআর এর পদ্ধতির প্রস্তাবনা নাই, আমার ওখানে এক্সেস নেই, আমি আমি কেন করবো? তো এই পুরো প্রক্রিয়াটা একটা জটিল সমীকরণে এসে দাঁড়িয়েছে। এই সমীকরণ থেকে উদ্ধার পেতে হলে অ্যাট এনি কস্ট আমাদের নির্বাচনের দিকে যেতে হবে, এবং আমি জি। মনে করি মানে এই নির্বাচনই একমাত্র নির্বাচনে, সমাধান, এই বিষয়টা স্পষ্ট। ডক্টর স্নিগ্ধার জন্য হ্যাঁ, আপনার কাছ থেকে একটা প্রশ্ন, একদম, জি। আপনার কথা থেকে একটা প্রশ্ন জাগলো, আমি ছোট্ট করে মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু সেই প্রশ্নটা জানি, যে দেশ চালাচ্ছেন আমলারা, এটি কি আপনার কাছে মনে হয় মানে তার একটা লক্ষণ কি এরকম যে শিক্ষা উপদেষ্টা বললেন যে তিনি চেয়েছিলেন পরীক্ষা পেছাতে, কিন্তু শিক্ষা সচিবের কারণে পারেন নাই, পরবর্তীতে গভীর রাতে সেই সিদ্ধান্ত হলো, যদিও শিক্ষা উপদেষ্টাই সেখানে উপস্থিত ছিলেন না, তাকে ফোনেও পাওয়া যায় নাই এই সিদ্ধান্ত নেবার জন্য, মানে আসলে কি দেশ আমলারাই চালাচ্ছেন? তা আমরা ঠিক বলবো না, এটা একটা গোজামিল ভাবে চলতেছে। আপনারা আহ, হ্যাঁ, এক অর্থে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো এক ধরনের এক্স আমলা, তাই না? এবং আহ, তারা এখন কিন্তু যথেষ্ট পরিমাণ দুর্বল হয়ে গেছে। সেই আমলারা নেই। আওয়ামী লীগ আমলে যে শক্তিশালী একটা পলিটিক্যাল আমলাতন্ত্র দেখতাম, সেই আমলারা নাই। তারা রাজনৈতিক ভাবে একটা দলপুষ্ট আমলা চক্রকে দেখতাম, তার একটা প্রভাব ছিল, কিন্তু এখন সেই অর্থে কিন্তু নেই। ফলে এই কারণেই বললাম যে পুরের আমলাতন্ত্ররাও কিন্তু বহু আমলা গ্রেপ্তার, বহু আমলা অবসর, বহু আমলা পলাতক থাকার কারণে আমলা এবং পুলিশ সব দুই মানে সামরিক বেসামরিক সব ক্ষেত্রেই একটা শূন্যতা তৈরি হয়েছে। এটা তো তৈরি হওয়ার ফলে এখন যে আবার রাজনীতিতেও মানে অর্থাৎ সরকার পরিচালনায়ও যেহেতু আবার রাজনীতিকরা নাই, ফলে একটা ভয়ঙ্কর একটা দুর্বলতা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। দেখলেন না ওই যে প্রধান উপদেষ্টা ওই যে চট করে মাইলস্টোনের এতে মানে সাহায্যের আবেদন করে পরে আবার হুম। পাল্টানো। তারপরে 8 তারিখে 8ই আগস্ট সেটাকে আবার একটা ঐতিহাসিক দিন হিসাবে আহ, মানে চিহ্নিত করার চেষ্টা করলো, আবার পরে পরিবর্তন। এই যে বারবার পরিবর্তন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিল পোশাক নিয়ে, আবার পরিবর্তন। এইগুলি হয় কেন? এগুলি হয় ওই কারণেই যে শক্তিশালী আমলাতন্ত্র বা দলীয় দলীয় শক্তিশালী আমলাতন্ত্র নাই, আবার ক্ষমতায় যারা আছেন তারাও আবার রাজনৈতিক না। ফলে দুইটা মিলে একটা তালগোল জগা খিচুড়ি অবস্থা। এই কারণেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এমনি
বলছেন না যে যত দিন যাবে তত ভালো হবে? অনেকে মনে করেন যে না, একে সুযোগ দেওয়া উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো লোক, তিনি আরো কয়েক বছর থাকুক। তো ভাই, উনি তো থাকলে হবে না, ওনার টিম কই? ওনার সাথে যদি টিম না থাকে তাহলে উনি একা একা থেকে কি করবে? এটা তো নোবেল পুরস্কারের কোনো বিজয় মানে আয়োজন না, হুম। এটা তো দেশ পরিচালনা। দেশ পরিচালনা করতে গেলে তার একটা মানে তার ডালপালা লাগবে, হাত পা লাগবে। সেই হাত পা তো ডালপালা নাই তার, এটা হলো বাস্তবতা। সেই কারণে কিন্তু ওই যে আমাদের মানুষের মধ্যে একটা প্রচলিত ভিত, কারণ তারা ওই রাজনৈতিক শাসন দেখতে দেখতে তারা খুব আতঙ্কিত। তারা দেখতেছে যে আগে চাঁদাবাজি হতো, ওই এখন তো চাঁদাবাজি হয় না। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন 5 লাখ টাকা। তা আবার আমি যদি বলি আগে চাঁদা দিতে হতো 1 লাখ টাকা, এখন চাঁদা দিতে হচ্ছে 10 লাখ টাকা, সেটাও ঠিক। তাহলে এটা কারা দিচ্ছে? ব্যবসায়ীরা দিচ্ছে। আর সাধারণ মানুষ কাকে দিচ্ছে? কারা সংগ্রহ করতেছে এই চাঁদা? কারা সংগ্রহ করতেছে এই ঘুষ? এগুলো তো মানুষ বোঝে, এগুলো মানুষের মুখে মুখে যে কারা এখন চাঁদাবাজি করছে, কারা দুর্নীতি করছে। তো সুতরাং এই যে একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে দুর্বৃত্তরা, এরা রাজনৈতিক দুর্বৃত্ত, আমি বলবো না যে এরা বিএনপির। আমি যখনই কেউ অপরাধের সাথে যুক্ত হয় তখন সে অপরাধী হয়, কিন্তু তারা যেহেতু আবার রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে ফলে আলটিমেটলি দলের গায়ের উপর থাকে। কিন্তু দল কিছু করতে পারছে না কেন? দল হচ্ছে সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সে তো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে, সে যাচ্ছে, মামলা হচ্ছে, সেগুলি কিন্তু আবার ছাড়া পাচ্ছে। আবার দেখেন, মানে একই মামলার মধ্যে সাংবাদিকরা মানে কারাগারে, আবার ওই একই মামলায় তারকারা আবার বাইরে, তারা জামিন হুম। পেয়ে যাচ্ছে। এটা একটা হযবরল অবস্থা। তো মানে একটা কোনো নীতি নাই যে আমি নীতিতে একটু এই প্রসঙ্গে, তাহলে আমি আসলে অন্য একটা মানে এই বিষয়টা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে একটু কথা আপনি বললেন যে একই মামলায় কেউ ভিতরে কেউ বাইরে, সাংবাদিকরা ভিতরে তারকারা বাইরে। আবার মামলারও তো কি অবস্থা, মানে দেখলাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার মানে তার বিরুদ্ধে যে অভিযোগ, এমনকি আদালতে বিএনপি খুশি হলো, বিএনপি বলল মানে গ্রেপ্তার করাতে সন্তোষ জানায়, সরকারকে ধন্যবাদ জানালো। আদালতে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারাও যে যুক্তি বললেন যে তিনি আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন, ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার বিরুদ্ধে মামলা হচ্ছে যুবদল নেতা হত্যা ওই মামলা। হত্যা চেষ্টা, মানে এটা হ্যাঁ, হ্যাঁ। এটা করে হয় কি, মানে আসল জিনিসগুলোকে একটু দুর্বল করে দিচ্ছে। মানে তার বিরুদ্ধে সে একটা গণতন্ত্রকে ধ্বংস করছে, একটা নির্বাচন ব্যবস্থাকে তছনছ করা, মানে কি একটা প্রতিষ্ঠিত নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তছনছ করা মানে গণতন্ত্রকে ধ্বংস করা, বড় ধরনের অপরাধ। সেই ধরনের একটা মামলা ফর্ম তারা না করে তারা ওই প্রচলিত একটা মানে হত্যা চেষ্টা, মানে আপনি কি বলবেন? আর মানে এটা এত বড় দুঃখজনক যে আমরা দেখতে পাচ্ছি যে সে তো অবশ্যই অপরাধী, হুম। কিন্তু সেটা অন্য অপরাধের দায়ে সে অভিযুক্ত হবে, তাকে চট করে ঢুকাই দিল, মানে সহজ জিনিস। দেখলেন না, মানে ধরেন আপনার গায়ে ব্যথা জ্বর হইলে আপনি কি একটা প্যারাসিটামল খাও, এইসব প্যারাসিটামল খাওয়াই দিচ্ছে, হত্যা চেষ্টা নামক একটা প্যারাসিটামল খাওয়াই দিচ্ছে। এটা খুব দুঃখজনক। এটা মানে আমি কত এবং এটা বলবো, এটা সবার চোখের এত। সামনে হচ্ছে। জি। এটা একটা খুব আজব ব্যাপার, মানে ডক্টর স্নিগ্ধা জনক একটু যোগ করবেন এখানে। কারণ বিষয়টা আসলে খুব অদ্ভুত। সবাই দেখছে বিএনপির মতো বড় দল, দায়িত্বশীল দল, তারা ধন্যবাদও জানাচ্ছে, সরকার সন্তুষ্টি জানাচ্ছে। আদালতের সামনে যখন যুক্তি হচ্ছে, তর্ক হচ্ছে, তখনও এই বিষয়গুলো বলা হচ্ছে যে তিনি কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেখানে তার বিরুদ্ধে সেই অভিযোগ, মানে অভিযোগ হয়তো রাস্তায় আছে, মাঠে ময়দানে আছে, কিন্তু আদালতে তো মামলাটা হচ্ছে যে হত্যা চেষ্টা মামলা বা হত্যা মামলা। এরকম চোখের সামনে আইনকে কি একরকম বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে? মানে এটা করার প্রয়োজনীয়তা কি? সরকার এমনটা কেন করছে? না, মানে আসলে সরকার এমনটা কেন করছে না, সরকার আসলে এমন কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ঠিক আছে, এখানে সরকার করছে ব্যাপারটা এরকম না। সরকারের এখানে পুরো দেশটা আপনার কোন এক অদ্ভুত কারণে প্রথম দিকে আপনি মনে করে দেখবেন যে কত 5-4 মাস পরে মানে একটা আবদারের হয়েছে, যে মানে মামা বাড়ির আবদার, মানে সকালবেলায় হুম। ঘুম থেকে উঠে মনে হলো আপনার আপনি আজকে রাস্তায় বসে পড়বেন। আমরা যারা আন্দোলন পড়াই, আমরা জানি যে আন্দোলন করারও কতগুলো স্টেপ থাকে, মানে আপনি একটা আন্দোলন সিস্টেমেটিক আকারে যেতে হয়। আপনি অল অফ এ সাডেন দেখলেন যে ওখানে যে আহ, তারা রাস্তায় বসে গেল, যে কেউ যে কোনো সময় যে রাস্তায় বসে গেল, এরকম একটা পরিস্থিতি। তো সেই পরিস্থিতিটা যখন যাচ্ছে তখন একের পর এক আপনার এই যে মামলা, আপনি চিন্তা করে দেখেন, এটাও নিশ্চয়ই দেখেছেন, আমি এটাও কোট করছি সারা হোসেনকে। সম্ভবত সারা আপা এরকম একটা কথা বলেছেন যে
অগণিত মামলা, অগণিত অপ্রয়োজনীয় মামলা, এবং সেই অগণিত অপ্রয়োজনীয় মামলাতেই শেষ না। সেখানে দেখা যাচ্ছে যখন বলা হচ্ছে যে আপনারা এরকম এভাবে হরে ধরে যিনি নির্দোষ মানুষ, এরকম মানুষকে মামলায় দিন না, তখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা কি করব, আমরা কি করতে পারি, কেউ যদি কারোর বিরুদ্ধে মামলা দেয় আমরা কি করতে পারি। তাহলে আমার একটা প্রশ্ন, যখন এই যে ঐক্যমত্য কমিশনে স্নিগ্ধা রেজওয়ানার কানেকশনের সমস্যা হচ্ছে। এই যে হরে ধরে মামলা, সরকার বলছে আমরা কি করব, আসলেই তো সরকারের আইন উপদেষ্টার কাছ থেকে আমরা শুনেছি যে তিনি বলছেন যে মানুষ মামলা দিলে আমরা তো না নেবার কোনো উপায় নেই, সরকার তো মামলা দিচ্ছে না, কিন্তু সরকার তো ঠিক করছে যে কখন আসলে গ্রেপ্তার করা হবে। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানার কানেকশনটাও ঠিক হয়ে গেছে। সরকার তো এটা ঠিক করছে যে গ্রেপ্তার কখন করা হবে, যেমন খায়রুল হককে 1 বছর, মানে তার তো 1 বছর হয়ে গেছে সরকার পতনের, প্রায় 1 বছর, আগস্টে 1 বছর হবে। এর মধ্যে মামলা তো অনেক পুরনো, হঠাৎ করে এখন এসে গ্রেপ্তার করা, এই সিদ্ধান্তগুলো তো সরকারই নিচ্ছে। না না, সিদ্ধান্ত সরকার নিচ্ছে না, এখানেই আমি আপনাকে বলেছি এগুলো সরকারের সিদ্ধান্ত বলে আমার মনে হয় না। আমার মনে কার হয় সিদ্ধান্ত? এগুলো হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত। মানে আমি এই মুহূর্তে সরকারের কোনো না কোনো গ্রুপের লোকের সাথে, আপনি কি মনে করেন, আমি স্পষ্ট মনে করি যে সরকারের মধ্যেও সরকার আছে। বর্তমান যে সরকারটি আছে, এই সরকারের ঘরের ভিতরে যেমন অনেক ঘর থাকে না, ডাইনিং রুম, ড্রয়িং রুম, আমাদের এই সরকারের এরকম অনেকগুলো ঘর আছে। তো সেই অনেকগুলো ঘরের মধ্যে আপনি দেখবেন যে তাদের, আমার মাঝে মাঝে মনে হয় তারা ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলকে ডাকে, তার সকল মন্ত্রণালয় আসলে ঠিক আছে তো? এটা তো আগে আগে আমার প্রথম প্রশ্ন, যে তারা সবাই আসলে ঐক্যমত্য তো, সেটা তো আগে গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সামলাতে হবে। তো দেখা যাচ্ছে যে হয়তো বা ওখানে আপনি দেখবেন যে কারো কোনো স্বার্থ সংশ্লিষ্ট ইনসিডেন্ট আছে, সেই জায়গাটা থেকে হয়তো বা খায়রুল হকের কথা যে বলছেন, এটা যে পুরো একটা সরকার, আমি যেখানে বলতে চাচ্ছি যে সরকারের যে হোল ব্যাপারটা এভাবে কাজ করছে না। সরকারের যে ছোট 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 যে কতগুলো গ্রুপ আছে, সে এক এক গ্রুপের, অর্থাৎ এখানে পুরো ব্যাপারটাই হয়েছে যে আজকে এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে শারমিনের সাথে আমার ব্যক্তিগত আছে, আমি শারমিনকে এই করতে পারছি না, এটা আমার স্বার্থ, আমি এখন যে কোনো ভাবে এটা করে দিব। হুম। ওই যে বড় বৃহত্তর সরকার, সেই বৃহত্তর সরকার এজ এ হোল, তার ওই ক্ষমতা নাই যে সে আমাকে বলবে যে না আপনি এটা করতে পারেন না, আমাকে একটা সিস্টেমেটিক আকারে যেতে হবে। হুম। প্রবলেমটা ঠিক এখানে জি, হচ্ছে শারমিন। সরকারের ঐক্যমত্য ভিতরে কমিশন সরকার এই করার কথাটা আগে, দেবপ্রিয় ভট্টাচার্যও বলছেন। জি, একই হ্যাঁ, রকম ভাবে বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। কিন্তু আমি একটু এটা জিজ্ঞাসা করতে চাই যে সেটার বাইরে, জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছে একটু আসতে চাই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নাকি হচ্ছে। মাইলস্টোন দুর্ঘটনা সরকারের যখন সমালোচনা হচ্ছে তখন হঠাৎ করে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হলো। আম, মানে যখন দেখলাম আমরা সাবেক রাষ্ট্রপতি চলে গেলেন দেশের বাইরে, তারপরে হঠাৎ করে আইভি, সেলিনা হায়াৎ আইভি, নুসরাত ফারিয়া, এনাদেরকে হঠাৎ করে গ্রেপ্তার করা হলো সেই সময় এসে। মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে নাকি সরকারের ভিতরে সরকারের কর্মকাণ্ড আসলে না, কি? সেটাই তো। মানে ঘটনা হচ্ছে, দেখেন আজকে আরেকটা, এই মাত্র 1 ঘন্টা আগে প্রথম আলো একটা যে নিউজটা করলো, গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার জি, চেষ্টা আমি চলছে। সেই শিরোনামটাই পড়ছিলাম। হুম। কে মানে চেষ্টা করছে, কে চেষ্টা করছে, গন্ডগোলটা মানে কিভাবে লাগছে? আপনি তো আপনার ব্যর্থতার কারণে নানা দিকে ক্ষোভ বিক্ষোভ চলছে, বিভিন্ন প্রান্তে চলছে। হুম। তো এই পরিস্থিতিটা ধরেন মিটফোর্ডের ঘটনাটাকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা, আপনি মানে বুধবারে ঘটনা ঘটলো, শুক্রবারে যখন কি ভাইরাল হলো তখন আপনি ধাপধুপ করে অ্যাকশনে গেলেন, তারপরে মিছিল টিছিল বেরোলো। এই ঘটনার দায়টা কে নেবে? আরো অনেকগুলো ঘটনা আইন শৃঙ্খলা জনিত, অনেকগুলো, ফরিদগঞ্জ থেকে শুরু করে পটিয়া, তারপরে সেই গাইবান্ধার থানায় হামলা, অনেক, এরা এরা কারা? এরা তো সবারই রাজনৈতিক পরিচয় আছে। তা আপনি এটা মিশামিশি তো আপনি, যদি আওয়ামী লীগকে এখন দেখেন ষড়যন্ত্র তত্ত্ব, সেই 15 বছরে তো আমরা দেখলাম কথায় কথায় জামাত বিএনপি, জামাত বিএনপি, এগুলো হলো ষড়যন্ত্র তত্ত্ব। যখন নাকি মানে নিজেদের দুর্বলতা বা ব্যর্থতা প্রকাশ হয়, সেটা ঢাকার জন্য তখন এই সমস্ত গুলো আমদানি করা হয়, যে এই সবগুলি ঘটনার পেছনে বোধহয় ষড়যন্ত্র আছে। তাহলে বলে দেন ওই যে পাইলটটা বোধহয় মানে ওই বিমান দুর্ঘটনাটা বা যুদ্ধ বিমান বিধ্বস্ত, ওটাও একটা ষড়যন্ত্রের অংশ ছিল। তো এটা বলে এরকম দিলেই অনেকেই বলছেও কিন্তু, বলছে না। অনেকেই আবার হ্যাঁ, ভালো ষড়যন্ত্র ভালো। তত্ত্ব খুঁজছে। জি। মানে হ্যাঁ, মানে একটু ইম্যাচুরিটি আছে, আর কিছুদিন গেলে হয়তো এই সরকার পক্ষ থেকে কেউ কেউ এরকম কথা বলবে, এখনো হয়তো বুঝে উঠতে পারেনি বলা, কিভাবে বলতে হয় আর কি। তো
তো যাই হোক, এটা কিন্তু হয়তো বলবে। আপনি বলছেন কিছুদিন গেলে, মোস্তফা ফিরোজ আপনি বলছেন কিছুদিন গেলে হয়তো বলবে, কিন্তু ওই ওই সময়েই যখন এই দুর্ঘটনাটা ঘটলো, এত অস্থিতিশীলতা চলছে তখন, মানে দুর্ঘটনার মধ্যে ওই মাইলস্টোনের কথা বলছি, যখন এত বিভীষিকাময় পরিস্থিতি চলছে, তখন এই চারটা দলকে নিয়ে বৈঠকে বসলেন ডক্টর ইউনূস, এবং শেষ করে, ব্রিফিং শেষ করে বললেনই তো আসিফ নজরুল আইন উপদেষ্টা, যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী হ্যাঁ, ঐক্য কোনো ফাটল নাই। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা আপনি আগের দিন মিটিংটা যদি করতেন, 1টা 18 মিনিটে বিমানটা পড়লো, তারপরে একটা লম্বা সময় ছিল, আপনি প্রশাসনিক পদক্ষেপ গুলো নিলেন না, কার কি দায়িত্ব? সমস্ত আপনার ছাত্র দল শিবির দুই দলকে ডেকে যদি তাদের ছাত্র শাখাকে নির্দেশ দেওয়া হতো যে ওই জায়গার শৃঙ্খলা, ওই জায়গার যাতে স্বেচ্ছাসেবকের মতন কাজ করাটা, কারণ ওরা তো ট্রমাটাইজড, তাই না? মানে মাইলস্টোনের, ওরা তো মানে দিশাহারা হয়ে গেছে। হুম এই হুম দিশাহারাদের মধ্য থেকে কেউ যদি একটা উত্তেজিত হয়ে স্লোগান দেয়, তখন ওটাই মনে হবে সঠিক। এগুলি তো বুঝতে হবে, তাই না? এই ক্রাইসিস ম্যানেজমেন্ট গুলো বোঝার দরকার আছে। সে এইগুলি না বুঝে আপনার এখন সচিবালয় ঢুকে গেল, সেটা হয়তো আবেগের বহিঃপ্রকাশ। এগুলি কোনোটাই পরিকল্পিত না। আপনি সেখানে মামলা করলেন, এটা করলেন, সেটা করলেন, করে তারপরে বলে দিলেন যে পরাজিত শক্তি, ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে, তারা ষড়যন্ত্র করতেছে। আসলে পুরো এই যে ক্রাইসিসটা, মানে ম্যানেজমেন্টটাই আপনি ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতাটা চাপা দেওয়ার জন্য আপনি এই সমস্ত গুলো আমদানি করতেছেন। এই ফ্যাসিবাদের দোসররা করতেছে নির্বাচন বন্ডলের অপচেষ্টা করে। নির্বাচনের কথাটাই তো আগে বলতেন না, এখন কেন বলতেছেন নির্বাচনের বন্ডুল হন? তার মানে যাতে সবাই আগায় আসে, বিএনপি টিএনপি আগায় আসে। এগুলি তো মানে কি বলে, ওই কাঠি মিঠাই দিয়ে এই ধরনের আচরণ করা ঠিক না। আপনার বাস্তবতাটা বুঝতে হবে যে সরকার ফেল, এটা দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছে। সবচেয়ে কি সরকার, নাকি কি সরকার বুঝে উঠতে পারতেছে না। এবং বিএনপি তো এই কথাও বলছে যে এই সরকার মানে নির্বাচনের সময় কিভাবে দায়িত্ব পালন করে। হুম হুম। এই সরকার তো নিরপেক্ষ না। তা এখন এই অভিযোগগুলো আসতেছে, যখন ব্যর্থতার তীরগুলো যখন চারিদিক দিয়ে আসতেছে, বা তখন এখন হুট করে আপনি তুলে দিলেন যে ওই ফ্যাসিবাদের দোষরা আগে যেমন। মাইলস্টোনের ঘটনায় ফ্যাসিবাদ ফাসিবাদ খোঁজা হচ্ছে। একটু, মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে আপনি যে প্রশ্নটা তুললেন, নিরপেক্ষতা, এই বিষয়টাও এখন সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আমরা সেভাবে পাচ্ছি না। আম, নাকি পাচ্ছেন? স্নিগ্ধারে জানা, শেষ করব আমি, একটু এটা শুনি সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা। এটা বলতেছে হুম যে এটা পরাজিত এরা, ছাত্রলীগের এরা অ্যাক্টিভ হয়ে নামছে। কারো কারো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা বলতেছে এগুলি হলো বিচ্ছিন্ন ঘটনাগুলি। সামগ্রিক ঘটনাটা যদি আপনি না বোঝেন, একটা দুইটা ঘটনা হ্যাঁ নামবে তো, বিক্ষুব্ধ মানে ছাত্রলীগ বা বিরোধী তারা সুযোগ নেবে না? তো আগে যখন কি ঘটতো 15 বছরে, তখন কি অপোজিশন বসে থাকতো? তারা এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ গুলোকে কাজে লাগায়নি। হুম কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র দল ছাত্র শিবির সবাই মানে যুক্ত হয়নি? প্রথম দিকে না হয় আপনি সরকার পতনটা, প্রথম দিকে তো স্রেফ এটা কোটা বিরোধী ছিল। তো সেই কোটা বিরোধী আন্দোলনে ছিল না সবাই? থাকবে তো, এটা তো স্বাভাবিক। তা আপনি দুর্বল হবেন, ওরা নিষিদ্ধ ও আপনি করছেন। ওরা কি মনে করে যে আমরা নিষিদ্ধ? তারা তো মনে করে যে আমরা রাজনৈতিক কারণে আমাদের এই পরিস্থিতি, সুতরাং আমরা সরকারের যে কোনো দুর্বলতা, যে কোনো উইক পয়েন্টে আমরা পাবলিকের সঙ্গে মাঠে নেমে আমরা আন্দোলন করব। সেরকম করছে তারা, আপনি দৌড় দেবেন কিভাবে? মূল হুম কথা হলো যে আপনি সফল হইলে সব ঠিক, আপনি ব্যর্থ হুম। হইলে কোনো কিছুই ঠিক না। এটি হলো আসল কথা। জি, আমি ডক্টর সিনথারের জন্য আপনার কাছ থেকে একটু শুনবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম, প্রশ্ন করছিলাম সরকার কি ব্যর্থ নাকি সরকারের সদিচ্ছার অভাব। এই একটা জায়গা রয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটি আসলে নির্বাচন আয়োজনের একটা বড় শর্ত বা বড় একটা প্রয়োজনীয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, সেটি একটা। আর একটা অভিযোগ হচ্ছে নিরপেক্ষতা। এই যে, মানে প্রশ্ন তো খুব যৌক্তিক প্রশ্নই, যে কোন বিবেচনায় বড় দলগুলোর মধ্যে চলে যায় এনসিপি, সেটি আজ না, সেই বিনিয়োগ সম্মেলন থেকে দেখা যাচ্ছে তিনটি বড় দল, কিসের ভিত্তিতে আসলে তাদেরকে নেওয়া হচ্ছে, বা এখনো যে চারটি দলকে নেওয়া হলো কিসের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে যে তারা, বা এনসিপির সমাবেশ হলে সেখানে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা রাষ্ট্র খরচ করছে, এই নিরপেক্ষতার জায়গাটাও সরকার আসলে কিভাবে সামনে আর প্রমাণ করবে, বা তাদের বিরুদ্ধে এই অভিযোগটা কি খুব মানে নির্বাচনের সময় এটি একটা বড় অভিযোগ হয়ে দাঁড়াবে কিনা? না, দেখেন এখানে আসলে প্রথম কথা হচ্ছে যে এই সরকারটি নিরপেক্ষ এটা বলাটা আসলে খুব শিশুসুলভ হবে। কারণ যে সরকারের প্রধান হঠাৎ করে, যেটা কিনা একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকার ছিল, আমি স্ট্রংলি মনে করি এই দেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে,
এটা এটা তো ডেফিনেটলি হয়েছে। এবং আপনার এখানে বাংলাদেশ আওয়ামী লীগ বা যারা আওয়ামী সমর্থক তারা যতই চেষ্টা করুক না কেন এটা ষড়যন্ত্র এটা বোঝানোর, বাট এখানে ডেফিনেটলি গণমানুষের আহ ছিল, অংশগ্রহণ ছিল, এবং সেটা স্বতঃস্ফূর্ত ছিল। আপনি 5ই আগস্টের পরবর্তীতে, ওই 5ই আগস্টের ওই মুহূর্তে আপনি যে পরিমাণ মানুষের ঢল এই এই হুম হুম। ঢাকাতে ছিল, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। কিন্তু এটা সবচেয়ে প্রথম ড্যামেজ, আমি এটা খুব দুঃখ নিয়ে বলছি যে প্রথম ড্যামেজটি আসে হচ্ছে এখানের যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যখন বলেন যে ওনার নিয়োগকর্তা ছাত্ররা, এটা হচ্ছে উনি জনগণের নিয়োগকর্তা না হয়ে ছাত্রদের নিয়োগকর্তা হয়ে যান। এটা হচ্ছে প্রথম সংকট। দ্বিতীয় সংকট কখন হয়? অদ্ভুত ভাবে আমরা যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন, মনে করেন যিনি ওই যেই আমার নেক্সট ইসেতে আমার নেক্সট ডোরে একটা বাচ্চা মারা গেছে, এটা দেখে আমার খারাপ লেগেছে, এই জন্য আমি রাস্তায় নেমে আসছি। হ্যাঁ, একটা বাচ্চা নেমে গেছে, মারা গেছে। রিয়া গোপের মতো একটা 4 বছরের বাচ্চার মাথার মধ্যে গুলি এসে আমার ক্ষোভ হয়েছে, আমি আমি রাস্তায় নেমে গিয়েছি। এখন আপনি কথা নেই বার্তা নেই হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টা যে বললো মেটিকুলাসলি প্ল্যান। আমি তো বুঝলাম না এই প্ল্যানের অংশ কখন কে ছিল। ওই আমাদের মতো সাধারণ মানুষকে তো কেউ যে বলে নাই, কেউ তো নেতৃত্ব দেয় নাই, কোনো এখানে তো মাস্টার মাইন্ড আছে, উই ডিডন্ট ইভেন নো। সো আমাদের যে পার্টিসিপেশন, প্রত্যেকটা স্টেক হোল্ডার যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনটাকে প্রথম বিতর্কিত করা হয়েছে এই একটি বক্তব্যের মধ্য দিয়ে। আপনি নিরপেক্ষতা রাখবেন কি করে? আমি এটাও জানি না যে বাংলাদেশের, মনে করেন যখন 5ই আগস্টের পরে কোন এক অদ্ভুত কারণে যখন আমাদের সেনা প্রধান বললেন, উনি 4বার বাংলাদেশ জামাত ইসলামের কথা বললেন, কেন বললেন আমি তো বুঝলাম না। এত ঐক্যমত্য কমিশন হয়েছে, এত কিছু হয়েছে এখানে। আচ্ছা আপনি আমাকে বলেন তো শারমিন, এখানে এতগুলো যে ঐক্যমত্য কমিশন হয়েছে, কোন কমিশনটি বাংলাদেশের নাগরিকের নিয়ে কথা বলেছে? শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কোনটা? নাগরিকের অধিকার নিয়ে কে কথা বলেছে? কিসের বন্দোবস্ত? ক্ষমতার মসনদ পরিবর্তনের জন্য তো বাংলাদেশের মানুষ নামেনি। বাংলাদেশের মানুষ তো নেমেছিল সিস্টেম পরিবর্তন। আপনি তো সিস্টেম পরিবর্তন করবেন কি করে যদি আপনি নিজেই বলেন, নিজেই দাবি করেন আপনার একটা নিয়োগকর্তা চলে আসছে, আপনি মিটগ্লাসলি প্ল্যানের অংশ, আপনার সারাক্ষণ অমুককে ভাঙতে হবে, তমুককে ভাঙতে হবে, সারাক্ষণ যেই প্রক্রিয়াতে আপনাকে নির্যাতন করা হয়েছে সেই প্রক্রিয়ার দ্বিগুণ নির্যাতনের কৌশল অবলম্বন করতে হবে, ওই প্রক্রিয়ায় মানুষের মুখ বন্ধ করতে হবে। এটি আর যাই হোক, কোনোভাবে তো এটাই হতে পারে না। আপনি বলছেন নিরপেক্ষ, নিরপেক্ষ থাকার জন্য আগে নিরপেক্ষ বক্তব্য শিখতে হবে। আই এম ভেরি সরি। নিরপেক্ষ থাকার জন্য, নিরপেক্ষতা ধরে রাখার জন্য একটা নিরপেক্ষ বক্তব্য দেয়া রাজনৈতিক দলের যারা থাকেন, যারা আপনার প্রশাসনে থাকেন, প্রশাসনের লোকজনকে, এটা কোনো নিরপেক্ষ বক্তব্য ছিল? একটা প্রধানমন্ত্রী সচিব যখন বলেছিলেন, প্রেস সচিব যখন বলেছেন যে মব গ্রুপ মানে হচ্ছে প্রেসার গ্রুপ, মবক্রেসি নিয়ে যখন সারা দুনিয়া কথা বলছে, তখন আপনি এই কথা বলার মধ্যে দিয়ে মবকে সমর্থন করেননি? এটা নিরপেক্ষতার নমুনা না। এগুলো নিরপেক্ষতার নমুনা না, এগুলো হচ্ছে স্পষ্টত আপনার বায়াসনেস। এটা একদমই স্পষ্টত। আমরা একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন নৃবিজ্ঞান হিসেবে আমরা বুঝতে পারি কি হেতু কারণে আপনার পলিটিক্যাল পার্টিগুলো তো পলিটিক্স করে ভাই। আমরা তো রাজনীতি করি না, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি, এবং শেষ শেষ রক্ত পর্যন্ত বলতে থাকবো। এটা হচ্ছে একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব। আমার নৈতিকতার জায়গা থেকে আমি একটা কথা বলি, এই সরকারের নিরপেক্ষতা, এই সরকারের সক্ষমতা, দুটার কোনোটাই নেই, দুটার জি, কোনোটাই নেই। কাজে অনেক এই ধন্যবাদ। নিরপেক্ষতার সক্ষমতার গল্প করে কোনো লাভ নেই। জি, অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। মানে যে আলোচনা এসে দাঁড়ালো, যে প্রথমে কথা হচ্ছিল চাঁদার পরিমাণ 5 গুণ হয়ে গেছে, 1 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা, দ্বিগুণ যদি নির্যাতনও যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে আসলে 1 বছর পরে সেই হিসাব তো মানুষ মেলাবে। যেটি মোস্তফা ফিরোজও বলছিলেন যে মানুষ তো একটা হিসাব মেলাবেই।